আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের জন্য অবশেষে একটা সুখবর খুব শীঘ্রই সামনে আসবে, এইটুক নিশ্চিত আমি হতে পেরেছি। আমি পুরো গল্পটা বলবো না, কিন্তু আমি কিছু হিন্টস আপনাদের সাথে তুলে ধরবো। আপনারা আশা করি বুঝে যাবেন, যারা অনেক চতুর, অনেক প্রজ্ঞাবান, যারা দীর্ঘদিন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক প্রক্রিয়া জানেন, বুঝেন, তারা আশা করি ক্লিয়ারলি বুঝে যাবেন যে আমি আদৌ কি বুঝাতে চেয়েছি। 5 আগস্টের সেই তথাকথিত জঙ্গি উত্থানের পর আপনাদের প্রত্যেকের একটা অভিযোগের জায়গা ছিল, বাংলাদেশ আওয়ামী লীগের মূল নেতৃত্ব সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এখানে মেটিকুলাস অভ্যুত্থান হয়েছে, মেটিকুলাস একটা পরিকল্পনা ছিল, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সামষ্টিক ব্যর্থতার কারণে কিন্তু এই অভ্যুত্থান খুব সহসায় সম্পন্ন করা সম্ভব হয়েছে। সেই জুলাই সন্ত্রাসী, ডিপ স্টেট, সিআইএ, আইএসআই, হোয়াটএভার, এরপর থেকে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ থাকি। আমি দেখেছি আপনাদের অর্থাৎ তৃণমূলের প্রত্যেকের একটা প্রত্যাশার জায়গা, আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা ছিল যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অবশ্যই যারা দুর্বৃত্তায়ন করেছেন, যারা তৃণমূলের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের মূল নেতৃত্বকে বিচ্যুত করেছেন, যারা শেখ হাসিনার সাথে তৃণমূলকে বিচ্ছিন্ন করেছেন, যারা বাংলাদেশ আওয়ামী লীগকে আওয়ামী লীগের মূলনীতি থেকে সরিয়ে নিয়েছেন, যারা আওয়ামী লীগের মধ্যে থেকে রাজনৈতিক দুর্বৃত্তায়ন করেছেন, মনোনয়ন বাণিজ্য করেছেন, বিভিন্ন ধরনের অপকর্মের সাথে যারা সম্পৃক্ত, যারা গত 16 বছর মধু খেয়েছে, এখন এই দুঃসময়ে এসে কথা বলতেছে না, তারা জামাতের সাথে আতাত করতেছে, বিএনপির সাথে আতাত করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছে, দেশের মধ্যে বিএনপির সাথে আতাতের মাধ্যমে তাদের সবকিছু ঠিকঠাক চলতেছে। এই ধরনের নেতৃত্বকে যাতে খুব দ্রুততার সাথে সরিয়ে দেওয়া হয়, অর্থাৎ মূল নেতৃত্বের মধ্যে একটা ব্যাপক আকারে পরিবর্তন আপনারা সবাই চেয়েছেন। আমার মনে হয় আপনাদের এই চাওয়াটা অতি শীঘ্রই পূরণ হতে যাচ্ছে। আমি খুব স্পর্শকাতর মাধ্যম থেকে জেনেছি, মোটামুটি কনফার্ম হয়েছি, খুব শীঘ্রই একটা বিশাল আকারের পরিবর্তন আসবে। কারা আসবে নেতৃত্বে, কাদের পরিবর্তন করা হবে সেই বিষয়ে আজকে যাব না, কিন্তু পরিবর্তন আসছে খুব শীঘ্রই, এটা মোটামুটি আপনারা নিশ্চিত থাকতে পারেন। আমার আশঙ্কার কয়েকটা জায়গা আছে। প্রথমত, ধরেন বাংলাদেশ আওয়ামী লীগের মূল নেতৃত্ব পরিবর্তন করা হলো, তারা কি বাংলাদেশে সহসায় প্রবেশ করতে পারবে? ধরেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বের যে কাঠামো, পুরো কাঠামো পরিবর্তন করা হলো, তাদেরকে কি স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় বিএনপি ফিরতে দেবে? বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত দল হিসেবে নিষিদ্ধ করে রাখা হয়েছে সংগঠন হিসেবে। এখন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে কি না? যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এটা প্রত্যাহার করার কোনো প্রকার সম্ভাবনা নাই। এখন যদি আওয়ামী লীগের মূল নেতৃত্বে পরিবর্তন আসে, তারা যদি সহসায় বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেক্ষেত্রে আওয়ামী লীগ কি আদৌ ঘুরে দাঁড়াতে পারবে কি না? এটা আমার প্রশ্নের জায়গা। আপনাদের অভিব্যক্তি আপনারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। এইটা আমার অভিব্যক্তি যে আদৌ যদি নেতৃত্বের আমূল পরিবর্তন করা হয়, তারা যদি বাংলাদেশে স্বাভাবিক প্রক্রিয়ায় ফিরতে না পারে, সেক্ষেত্রে রাজনীতি কিভাবে করবে, দল কিভাবে সুসংগঠিত করবে, তৃণমূলের সাথে কিভাবে কানেক্টেড হবে, এটা কিন্তু একটা ব্যাপক প্রশ্ন। এখন এই যে ব্যাপারটা, এই যে প্রক্রিয়াটা, বাংলাদেশ আওয়ামী লীগের মূল নেতৃত্বের পরিবর্তন আসবে, তারা বাংলাদেশে প্রবেশ করতে পারবে কিনা, প্রবেশ করতে গেলে কিংবা স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে গেলে কি ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে, আপনাদের ধারণা কি? আমার দুটো ধারণা। প্রথমত, বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি কখনোই বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক স্পেস দেবে না, কারণ ওইটুক সৎ সাহস, ওইটুক সক্ষমতা জনাব তারেক রহমানের মধ্যে নাই। তিনি একদলীয় নির্বাচন করে ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হয়েছেন। তিনি চাইবেন না বিএনপির সব থেকে মাথা ব্যথার কারণ বাংলাদেশ আওয়ামী লীগ স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরুক, কারণ আওয়ামী লীগের জন্ম হয়েছে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে। আওয়ামী লীগ বিরোধী দলে অনেক বেশি শক্তিশালী থাকে, বিরোধী দলে রাজপথ কাঁপাতে পারে, আমরা সেই লগি বৈঠা আন্দোলন দেখেছি। সুতরাং তারেক রহমান এই রিস্ক নেবে না। প্রয়োজনে সে সবার সাথে সম্পর্ক ত্যাগ করবে, আবার ইসলামিস্টদের সাথে নিয়ে সে সম্পর্ক ঠিক করবে, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনৈতিক স্পেস দেবে না। দ্বিতীয়ত, বাংলাদেশের সশস্ত্র বাহিনী, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের বিরোধিতা করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর বিপথগামী অফিসাররা কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করেছে। বাংলাদেশ সেনাবাহিনী কখনোই গণতন্ত্রে বিশ্বাস করেনি, কখনোই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা তাদের পছন্দ হয়নি, তাদের মনে ধরেনি। তারা পাকিস্তান সেনাবাহিনীর একটা পার্ট বলতে পারেন।
বাংলাদেশ সেনাবাহিনীতে এখনো যারা মৌলবাদী মন মানসিকতা পোষণ করে, যারা ইসলামিস্ট মতাদর্শের, যারা জামাতি, যারা হেফাজতি, যারা হিজবুতি, যারা বিএনপি পন্থী, এরা কখনোই চাইবে না, বিশেষ করে সেনাপ্রধান ওয়াকার কখনোই চাইবে না বাংলাদেশ আওয়ামী লীগ স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরুক, বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশে প্রবেশ করুক। বঙ্গবন্ধু কন্যার প্রবেশ করাটা পরের বিষয়, ওইটা আমি বলতেছি। কিন্তু এই যে দুটো বিষয়, প্রথমত এই সরকার বাংলাদেশ আওয়ামী লীগকে কখনোই রাজনৈতিক স্পেস দেবে না। দ্বিতীয়ত বাংলাদেশের সশস্ত্র বাহিনী কখনোই বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে স্বাভাবিক প্রক্রিয়ায় ফিরুক, এইটা তারা চাচ্ছে না। কারণ সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডে যারা থাকে, অর্থাৎ সেনাপ্রধানের পরের যে লেয়ারগুলো আছে, প্রত্যেকটা লেয়ারের স্বাধীনতা বিরোধী চক্রের দালালরা, দোসররা বসে আছে। এই দেশদ্রোহী গাদ্দারদের কারণে আজ বাংলাদেশের এই করুণ পরিণতির দিকে আগাচ্ছে বাংলাদেশ। এখান থেকে আদৌ আমাদের মুক্তি কবে মিলবে আমরা সেটা জানি না। তবে এইটুক নিশ্চিত, আমরা বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশকে এই মুহূর্তে রক্ষা করার মতো কোনো শক্তি কারোর মধ্যে নাই, এটা আমরা বুঝে গেছি। গত 19 মাসের শাসনামলে, বিগত 1 মাস যাবৎ বিএনপি ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশকে যেভাবে মৃত্যুপরীতে পরিণত করেছে, বাংলাদেশে যেভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, মব ঘটতেছে, সম্প্রীতি, সব বিষয়ে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে ব্যর্থ হয়েছে, বিএনপি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে। সুতরাং বিএনপির কাছে আমরা সেই প্রত্যাশা করি না। দেশ রক্ষা বিএনপি কখনোই করতে পারবে না, এই কথা আমি গত 1 বছর যাবৎ বলে আসছি। সুতরাং আমি সামনের দিনেও বলবো। এই যে দুইটা বিষয়, প্রথমত সশস্ত্র বাহিনীর যে ব্যাপারটা, দ্বিতীয়ত বিএনপি, এই দুইটা ব্যাপার কিভাবে বাংলাদেশ আওয়ামী লীগ হ্যান্ডেল করবে, এটা কিন্তু একটা ব্যাপক প্রশ্নের জায়গা। আমার মনে হয় বাংলাদেশ আওয়ামী লীগের উচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে গুরুত্ব দেওয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে বাংলাদেশ আওয়ামী লীগের একটা বিশাল পতন হয়েছে। এইটা বাংলাদেশ আওয়ামী লীগের যারা নীতি নির্ধারণী মহল এই মুহূর্তে আছে, এবং পরবর্তীতে যারা আসছে, নতুন মুখ কিংবা পুরান মুখ নতুনভাবে আসবে, তাদের মস্তিষ্কে ঢুকাতে হবে যে সামাজিক যোগাযোগ মাধ্যমের সামষ্টিক ব্যর্থতার কারণে বাংলাদেশ আওয়ামী লীগের পতন হয়েছে। এইখান থেকে আমাদের বের হতে হবে, এই সেক্টরটাকে আমাদের উন্নত করতে হবে, আমাদেরকে এই সেক্টরের প্রচুর পরিমাণে ইনভেস্ট করতে হবে। ফেসবুকে আওয়ামী লীগের পেজে এমন কোনো লাইভ করব না যে লাইভে ভিউয়ার থাকে 90 জন। এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, আমাদেরকে প্রচুর ইনভেস্ট করতে হবে, আমাদের কোয়ালিটি কন্টেন্ট বানাতে হবে, আমাদেরকে এই সরকারের ব্যর্থতা, অপশাসন, এই সরকারের সীমাবদ্ধতা সবকিছু বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে, ব্যাপক আকারে স্প্রেড করতে হবে। এই সরকারের ব্যর্থতা, কূটনৈতিক ব্যর্থতা, প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্কের টানপূরণ সবকিছু সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে সারা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে হবে, প্রত্যেকটা প্রান্তে পৌঁছে দিতে হবে। বাংলাদেশের মানুষের মধ্যে ইতিমধ্যে একটা ধরনের ব্যাপার আমরা লক্ষ্য করছি। এই ব্যাপারগুলা প্রপারলি করতে পারলে বাংলাদেশের মানুষ এক হয়ে যাবে। বাংলাদেশের মানুষ এক হয়ে তখন বাংলাদেশ আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে বাধ্য করবে। দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ গণমানুষের দল, জনমানুষের দল, মেহনতি মানুষের দল, খেটে খাওয়া মানুষের দল, কৃষক, শ্রমিক থেকে শুরু করে একদম উচ্চবিত্ত যে আমলাতন্ত্র, এই আমলাতন্ত্রের দলও বাংলাদেশ আওয়ামী লীগ। অর্থাৎ এই গণমানুষের দলকে ফিরতে হলে গণমানুষের হাত ধরে ফিরতে হবে। এই মুহূর্তে এই প্রক্রিয়া ছাড়া অন্য কোনো প্রক্রিয়া আমার চোখে ভাসতেছে না। এবং এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, তৃণমূলকে বাঁচিয়ে রাখতে হবে। আর তৃণমূলকে বাঁচিয়ে রাখতে গেলে অবশ্যই আপনাদেরকে তাদের জামিনের বন্দোবস্ত করতে হবে, তাদেরকে অর্থনৈতিক সহায়তা প্রদান করতে হবে। নয়তোবা তারা যদি না বেঁচে থাকে, তারা যদি স্বাভাবিক জীবন ধারণ না করতে পারে, তাদের আদর্শিক জায়গাটা ঠিক রাখা চাইলেও সেটা তারা করতে পারবে না, সম্ভব হবে না। এইটুক কমন সেন্স আপনাদের মাথার মধ্যে যত দ্রুত ঢুকবে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য দীর্ঘমেয়াদে ততই ভালো। সর্বোপরি আমি আবারও বলতেছি, বাংলাদেশ আওয়ামী লীগের মূল নেতৃত্বে একটা ব্যাপক পরিবর্তন আসবে, এবং এই মূল নেতৃত্ব বাংলাদেশে প্রবেশ করতে গেলে যে দুইটা প্রতিবন্ধকতা, নাম্বার 1 বিএনপি, বর্তমান ক্ষমতাসীন সরকার, নাম্বার 2 সশস্ত্র বাহিনী, এই দুইটা পার্ট কখনোই বাংলাদেশ আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে দেবে না। এই ক্ষেত্রে 2 থেকে 3টা বিষয় বাংলাদেশ আওয়ামী লীগকে মেইনটেইন করতে হবে, প্রপার ওয়েতে ঠিক করতে হবে। কূটনৈতিক চ্যানেলে সব থেকে বেশি যোগাযোগ বাড়াতে হবে, কূটনৈতিকভাবে অনেক বেশি অ্যাগ্রেসিভ ভূমিকায় থাকতে হবে, এটা আমি বিশ্বাস করি। কারণ কূটনৈতিক তৎপরতা ছাড়া এই বর্তমান যে ক্ষমতাসীন সরকার, এদের উপর চাপ প্রয়োগ করা সম্ভব হবে না। দ্বিতীয়ত, তৃণমূলের সাথে কানেক্টেড হইতে হবে, তাদেরকে সহায়তা করতে হবে, তাদের জামিনের বন্দোবস্ত করতে হবে। তৃতীয়ত, সাধারণ মানুষের মনের মধ্যে এই বিষয়টা ঢুকাতে হবে, ইতিমধ্যে ঢুকে গেছে। এই সরকারের সীমাহীন দুর্নীতি, ব্যর্থতা, অপশাসন, দুর্বৃত্তায়ন সবকিছু জনগণের মাঝে তুলে ধরতে হবে, যাতে একটা ব্যাপক আকারে একটা ম্যাসিভ আন্দোলন সৃষ্টি হয়। এবং এই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে হবে। ক্ষমতায় আসার ব্যাপারটা অনেক পরের, সেটা নিয়ে আমি কথা বলবো না। আশা করি
বাংলাদেশ আওয়ামী লীগের নীতি নির্ধারণী মহল এবং তৃণমূল এবং সাধারণ মানুষ আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। এবং আমি তৃণমূলের উদ্দেশ্যে আরো একবার বলতে চাই, আপনাদের প্রত্যাশার জায়গা খুব শীঘ্রই পূরণ হতে যাচ্ছে। ভালো থাকবেন, পারলে ভিডিওটা সকল সেক্টরে ছড়িয়ে দিন। তারেক রহমানের এই যে ভাষ্য, যে এই বিবৃতিতে তিনি সুস্পষ্টভাবে পাকিস্তানি দখলদার বাহিনীর অপারেশন সার্চলাইটের নামে নৃশংসতম গণহত্যার কথা বলছেন, এর স্বীকৃতি দিচ্ছেন, সেটাকে যে ভারত সরকার, ভারতের গণমাধ্যম অত্যন্ত উদ্বেল হয়ে গ্রহণ করবে এবং তাদের খুশি ভারত বাংলাদেশ সম্পর্কের এমনও নড়বড়ে অবস্থায় কিছুতেই লুকিয়ে রাখতে পারবে না, সেটা হয়তো একরকমের স্বাভাবিক। ইউনূস সরকারের আমলে ভারত বাংলাদেশ সম্পর্কটা একেবারে তলানিতে গিয়ে ঠেকবার পর নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের পর থেকেই ভারত সরকার উদ্গ্রীব হয়ে উঠেছে কখন তারেক রহমান তাদেরকে একটা সুস্পষ্ট বার্তা দেবেন যে বাংলাদেশ সরকার, বিএনপি সরকার, তারেক রহমান সরকারের জন্য ভারত সরকারের সঙ্গে বন্ধুত্ব, ভারতের সঙ্গে বন্ধুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই আশ্বাস পেতে ভারত তারেক রহমান দেশে ফেরবার পর থেকেই তার দিকে হাত বাড়িয়ে রেখেছেন। এবং শুধুমাত্র যে বিএনপি সরকারের জন্য ভারত সরকারের সাথে সম্পর্কটা গুরুত্বপূর্ণ সেটুকুতেই স্বস্তি মিলবে না ভারত সরকারের, সেটাও বারবার বলছিলাম। ভারত আসলে একটা প্রতিযোগিতার মধ্যে আছে। ইউনূস সরকারের আমলে যেটা ঘটেছিল, ইউনূস সরকার ভারতকে ছুঁড়ে ফেলে দিয়ে ভারত সরকারের সঙ্গে সম্পর্কটা একেবারে শেষ করে দিয়ে পাকিস্তান চীনের সঙ্গে বন্ধুত্ব করেছিল। বিশেষভাবে পাকিস্তানের সঙ্গে, পাকিস্তান সরকারের সঙ্গে এতটা সক্রিয় সম্পর্ক, এর সেনাবাহিনীর সঙ্গে, সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই এর সঙ্গে পর্যন্ত এমন একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল ইউনূস সরকারের আমলে বাংলাদেশ সরকারের, যে ভারতের জন্য তারেক রহমানের কাছ থেকে বন্ধুত্বের বার্তা পাওয়া যত গুরুত্বপূর্ণ, তার মতোই একই রকম গুরুত্বপূর্ণ কিংবা তার চেয়েও গুরুত্বপূর্ণ এ বার্তা পাওয়া যে বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যকার সম্পর্কটা কখনোই ভারতের সঙ্গে সম্পর্কের মতো উষ্ণ হবে না, কারণ পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে রয়ে গেছে 1971-এর অনেক নাম মিটমাট হওয়া হিসাব নিকাশ। এ কারণে মানে ভারত যে কিভাবে খড়কুটো আঁকড়ে ধরতে চাইছে তার প্রমাণ মেলে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী 25শে মার্চ কাল রাতের দিন গণহত্যা দিবসে তিনি একটা বিবৃতি দিয়েছেন, বার্তা দিয়েছেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। তা নিয়ে ভারতের সংবাদ মাধ্যম এমন উদ্বেল হয়ে উঠেছে যে তাতে স্পষ্ট হয় ভারত যে কোনোভাবে এই বাংলাদেশ সরকারের কাছ থেকে এই ইঙ্গিতটা চাইছে যে তারা পাকিস্তানকে তাদের দেশে, তাদের জনগণের উপর গণহত্যা পরিচালনাকারী একটি রাষ্ট্র বলে মনে করে এবং সেই গণহত্যার জন্য ক্ষমা চায় বাংলাদেশ, পাকিস্তানের কাছ থেকে ক্ষমা দাবিদার বাংলাদেশ, বাংলাদেশের পাকিস্তানের কাছ থেকে আরো অনেক দাবি দেওয়া এখনো অমীমাংসিত রয়ে গেছে। আনন্দবাজার পত্রিকা, ভারতের পশ্চিমবঙ্গের শীর্ষস্থানীয় দৈনিক বাংলা দৈনিক, তারা কোনো রকম রাগঢাক করে নাই। তারা রীতিমতো শিরোনাম করে ফেলেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর গণহত্যা বিষয়ক এই বিবৃতির পর স্বস্তি নেমে এসেছে ভারতে। তারেক বার্তায় পাকিস্তানের গণহত্যা, স্বস্তি ভারতে। প্রিন্টের মতো পত্রিকা তারা যেমন একটু ইঙ্গিতপূর্ণ কাব্যিক ভাষায় বলেছে যে বাংলাদেশের জখম এখনো সারেনি, ক্ষতটা এখনো আনহিল্ড রয়ে গেছে, কাজেই যে ক্ষত সারেনি পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে, উন্ড আনহিল্ড। বাংলাদেশ PM তারিক রিকলস 1971 pre-planned massacre by Pakistan on Genocide Day। গণহত্যার দিনে পাকিস্তান যে 25শে মার্চ রাতে বাংলাদেশে একটা পূর্ব পরিকল্পিত গণহত্যা চালিয়েছিল, হত্যাকাণ্ড চালিয়েছিল, সে কথা বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন। ভারতের কোনো কোনো পত্রিকা সরাসরি লিখছে ইউনূসের মতো পাকিস্তান প্রীতি নয়, বাংলাদেশবাসীকে মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণ করালেন তারেক। এখন তারেক রহমান যেই ইতিহাস বলেছেন
সেই ইতিহাসে তিনি রীতিমতো স্বাধীনতা যুদ্ধের সূচনার জন্য তার পিতা মেজর জিয়াউর রহমান তাকে সরাসরি কৃতিত্ব দিয়েছেন। গণহত্যা বিষয়ক সেই বিবৃতিতে তিনি মঙ্গলবার যে বাণী দিয়েছেন সেখানে তিনি বলেছেন, ন্যায়ভিত্তিক, উন্নত, সমৃদ্ধ, স্বনির্ভর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারপর তিনি সব শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন এবং বলেছেন 25শে মার্চ 1971 গণহত্যা দিবস, 1971 সালের 25শে মার্চ স্বাধীনতাকামী বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন। এ কাল রাতে পাকিস্তানি দখলদার বাহিনী অপারেশন সার্চ লাইটের নামে বাংলাদেশের নিরস্ত্র স্বাধীনতাকামী মানুষের ওপর ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা চালায়। মানে এটা বাংলাদেশিদের জন্যও বিএনপির এক প্রধানমন্ত্রী সরাসরি যে পাকিস্তানি দখলদার বাহিনী বলছেন, এই কথাটাও কিন্তু ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। কারণ আমরা যারা শৈশব কৈশোর এরশাদ আমল, বিএনপি আমলে পার করেছি, 90-এর দশকের পাঠ্য বই পড়ে বড় হয়েছি, তারা আমরা মনে করতে পারবো সুস্পষ্টভাবেই যে পাঠ্য বই থেকে, পত্রপত্রিকা থেকে, সরকারের ভাষ্য, সবখানে দখলদার বাহিনী, হানাদার বাহিনী এসব উচ্চারণ করা হলেও বিএনপির সঙ্গে যেহেতু ঐতিহাসিকভাবে পাকিস্তানের একটা সুসম্পর্ক বজায় থেকেছে সব সময়, সে কারণে কখনো কিন্তু পাকিস্তান দখলদার বাহিনী, পাকিস্তানি হানাদার বাহিনী এই শব্দগুলো সুস্পষ্টভাবে লেখা হতো না বিএনপি আমলেও। সে কারণে তারেক রহমানের এই যে ভাষ্য, যে এই বিবৃতিতে তিনি সুস্পষ্টভাবে পাকিস্তানি দখলদার বাহিনীর অপারেশন সার্চলাইটের নামে নৃশংসতম গণহত্যার কথা বলছেন, এর স্বীকৃতি দিচ্ছেন, সেটাকে যে ভারত সরকার, ভারতের গণমাধ্যম অত্যন্ত উদ্বেল হয়ে গ্রহণ করবে এবং তাদের খুশি ভারত বাংলাদেশ সম্পর্কের এমনও নড়বড়ে অবস্থায় কিছুতেই লুকিয়ে রাখতে পারবে না, সেটা হয়তো এক রকমের স্বাভাবিক। তারেক রহমান গণহত্যা দিবসের বিবৃতিতে এছাড়াও বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, রাজারবাগ পুলিশ লাইন সহ বিভিন্ন স্থানে শিক্ষক, বুদ্ধিজীবী ও নিরপরাধ মানুষের উপর নির্বিচারে গুলি চালানো হয় সেদিন এবং তাদেরকে হত্যা করা হয়। প্রধানমন্ত্রী বলেন, 25শে মার্চের গণহত্যা ছিল একটা সুপরিকল্পিত হত্যাযজ্ঞ। সুপরিকল্পিত হত্যাযজ্ঞ কেন প্রতিরোধ করা গেল না, এ ব্যাপারে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের দৃশ্যমান ভূমিকা এখনো ইতিহাসের গবেষণার বিষয়। এখন ভারতের পত্রপত্রিকা বলছে যে ইউনূস সরকারের আমলে শুরু হয়েছিল রিভিশনিজম, মুক্তিযুদ্ধের বয়ান নিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন করে লেখার একটা প্রবণতা হয়েছিল। কারণ ইউনূস সরকার, জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান কিংবা জাতীয় নাগরিক পার্টির এই যে তরুণ নেতারা 2024-এর জুলাই আগস্টে, তারা তো সুস্পষ্টভাবেই বলছিলেন যে 1971 সালের স্বাধীনতার যুদ্ধ শেষ পর্যন্ত ভারতের একটা ষড়যন্ত্র ছিল, যার মাধ্যমে যে একটা বৃহৎ মুসলিম রাষ্ট্র পাকিস্তান, সেই পাকিস্তানকে ভেঙে ফেলা হয়েছিল এবং সেই ষড়যন্ত্রের নেতৃত্ব দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। কাজে এই ভাষ্য যখন বাংলাদেশে এক রকমের সুপ্রতিষ্ঠিত হচ্ছিল এবং যে কারণে প্রতিবার 26শে মার্চ 16ই ডিসেম্বর পালনের সময় ইউনূস সরকারের আমলে যে এবার পালিত হবে কিনা, 1971 না 2024 কোনটা বেশি গুরুত্বপূর্ণ, এসব নিয়ে আলোচনা হচ্ছিল, ভারতের পত্রপত্রিকাগুলো সেসব কথা উল্লেখ করে হাফ ছেড়ে বেঁচে একরকম বলছে যে সেই জায়গা থেকে যে বাংলাদেশ সরে এসেছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দেখেন, এই যে তারেক রহমান এই কথাটা যে বলেছেন যে রাজনৈতিক নেতৃত্ব কেন পাকিস্তানি গণহত্যা থামাতে পারলেন না, তার মাধ্যমে তার মানে তিনি তখনকার শীর্ষ নেতা, বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ চাইলে থামাতে পারতেন কিনা গণহত্যা সে সময়, সেই প্রশ্ন তুলেছেন এবং সেটা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাপ চলছে ব্যাপকভাবে যে তিনি আসলে ওই প্রশ্ন তুলতে চেয়েছেন কিনা, যে এবং অনেকে বলছেন তারেক রহমান একেবারে ঠিক প্রশ্নটি তুলেছেন। তাই তো, কেন শেখ মুজিবুর রহমান তখন পাকিস্তানি বাহিনী গণহত্যার জন্য প্রস্তুত হচ্ছে জেনেও কেন সেটা ঠেকাতে কোনো ব্যবস্থা নিলেন না? কিন্তু ভারতের জন্য এই যে মুক্তিযুদ্ধকে স্বীকার করা তারেক রহমানের এবং 1971 না 2024 এই তর্ক থেকে সরে এসে সরাসরি 1971-এর ঘটনাকে বাঙালির
মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা বলা এবং 25শে মার্চের ঘটনায় পাকিস্তানি হানাদার বাহিনীর যে নৃশংসতা সেটাকে স্বীকার করাটাই যে কত গুরুত্বপূর্ণ ভারতের জন্য তার প্রমাণ মেলে আনন্দবাজার পত্রিকায় যখন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা, যিনি কিনা বিজেপির এখন রাজ্যসভার সদস্য, পরবর্তীতে পররাষ্ট্র সচিব হয়েছিলেন ভারতের, সেই হর্ষবর্ধন শ্রিংলাকে যখন তারেক রহমানের এই গণহত্যার স্বীকৃতি সম্পর্কে মন্তব্য করতে বলা হয়, আনন্দবাজার পত্রিকায় তিনি সুস্পষ্টভাবে বলেন যে 71 যুদ্ধের ঐতিহাসিক দিকের প্রগাঢ় স্বচ্ছতা তৈরি করেছে তারেক রহমানের এই বক্তব্য। মানে তারেক রহমানের বক্তব্যের মাধ্যমে 1971 ঘটনার যে স্বীকৃতি এসেছে এবং পাকিস্তানকে কাঠগড়ায় দাঁড় করানোর মধ্য দিয়ে আন্তর্জাতিক সেই দাবিকেই তারেক রহমান সামনে এনেছেন যে গণহত্যার স্বীকৃতি দিতে হবে পাকিস্তানের তরফে। এবং তিনি বলেছেন, হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন যে মুক্তিযুদ্ধই বাংলাদেশের ভিত্তি এবং ভারত সবসময় নিঃশর্তভাবে সেই সংগ্রামের পাশে দাঁড়িয়েছে। ঢাকা যখন এই যৌথ ইতিহাসকে সম্মান জানায় তখন রাজনৈতিক মতভেদ যাই থাকুক না কেন আমরা একটা স্থিতিশীল ধর্মনিরপেক্ষ ও সার্বভৌম বাংলাদেশের প্রতি আমাদের সমর্থন জানাই। মানে মুক্তিযুদ্ধের স্বীকৃতিটা, আর মুক্তিযুদ্ধটা ভারতের ষড়যন্ত্র নয় বরং পাকিস্তানের গণহত্যার ফল, এই বয়ানটুকু যে তারেক রহমানের মুখ থেকে, বিএনপির প্রধানের মুখ থেকে, বিএনপির প্রধানমন্ত্রীর মুখ থেকে এসেছে, সেটাই ভারতের কূটনৈতিক মহল, ভারতের সরকার, বিজেপি সরকার সহ রাজনৈতিক মহলকে কেন উদ্বেল করেছে সেটা একেবারে স্পষ্ট এই ভারতের এই স্থানীয় কূটনীতিবিদ হর্ষবর্ধন শ্রিংলার কথায়। ভারতের শীর্ষস্থানীয় পত্রিকা দ্য প্রিন্ট মনে করায় তাদের এই সংক্রান্ত প্রতিবেদনে, তারেক রহমানের গণহত্যা বিষয়ক বিবৃতির ওপর লেখা প্রতিবেদনে, যে ইউনূস সরকারের আমলে পাকিস্তান বাংলাদেশ সম্পর্কটা এমন এক নতুন সূচনা পায় যেখানে 1 দশকেরও বেশি সময় পর পাকিস্তান এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় এবং সে সময় পাকিস্তানের ফরেন মিনিস্টার, পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার 2025-এ ঢাকায় এসে দাবি করে বসেছিলেন যে বাংলাদেশের সঙ্গে 1971 বিষয়ে তাদের যত রকম মানে মতদ্বৈততা, মতভেদ ছিল সেগুলো সব নাকি অনেক দশক আগে মিটমাট হয়ে গেছে। এবং তিনি তখন সেখানে বলেন যে এই যে পাকিস্তান এবং বাংলাদেশ দুই ভাই, তাদের মধ্যে এখন আর 1971 নিয়ে অমীমাংসিত কোনো বিষয় নেই। এখন ভারতের পত্রিকাগুলো বলছে তারেক রহমান এই যে গণহত্যার দায় সরাসরি পাকিস্তান হানাদার বাহিনীকে দিয়েছেন এবং পূর্ব পরিকল্পিত ম্যাসাকার চালানোর দায় দিয়েছেন, তার মাধ্যমে ওই আন্তর্জাতিক দাবিকে স্বীকৃতি দেওয়া হয়েছে যে পাকিস্তানকে গণহত্যার দায় স্বীকার করে নিয়ে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে। ভারত আসলে উদ্বেল হয়ে আছে দু দেশের সম্পর্ক উন্নয়নে। এর একটা বিরাট কারণ এই যে ভারত আবারও বাংলাদেশের সঙ্গে একটা বড় ধরনের সক্রিয় বাণিজ্যিক সম্পর্ক চাইছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম কালের কণ্ঠ সরাসরি এই খবর দিয়েছে যে বাণিজ্য চুক্তি নিয়ে এগোচ্ছে ঢাকা, দিল্লি এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের খুব শিগগিরই যে সফর অনুষ্ঠিত হতে যাবে ভারতে, তার আগেই এই আনুষ্ঠানিক চুক্তির খসড়া তৈরি করে ফেলতে চাইছে বাংলাদেশ। হিন্দুস্তান টাইমস, ভারতের পত্রিকা, তারা খবর দিচ্ছে গলছে বরফ, ইউনূসের আমলে অবনতি, দুয়ার খুলছে ভারত বাংলাদেশ বাণিজ্য চুক্তির এই তারেক রহমান সরকারের আমলে। প্রধানমন্ত্রী মোদীর ঈদ শুভেচ্ছার জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান মোদীজিকে যে চিঠি লিখেছেন সেখানে তিনিও আশ্বস্ত করেছেন ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের বিষয়ে। কাজেই ভারত সর্বতোভাবেই অপেক্ষা করছে যে তারেক রহমান যেমন উষ্ণ সম্পর্কের হাত বাড়াবেন ভারতের দিকে, তেমনি মুখ ফিরিয়ে নেবেন পাকিস্তান, চীনের মতো দেশগুলোর দিক থেকে এবং ভারতকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধু হিসেবে স্বীকৃতি দেবেন। গণহত্যার বিবৃতিতেই তাই ভারত এতটা উদ্বেল হয়ে পড়ে।